এবারে বক্তব্য রাখবেন আমাদের আকাঙ্ক্ষিত বক্তা রাজ্য কমিটির সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। আপনারা যারা আপনারা এসেছেন অধিদপ্তরে বসে আছেন তার বক্তব্য ভালোভাবে শুনবেন। এবার করি সভাপতি মঞ্চে উপস্থিত আছেন সংগঠনের রাজ্যের সভাপতি আমাদের রাজ্যের এবং জেলার যুব নেতৃত্বরা লোকাল কমিটির নেতারা কর্মীরা সংগঠকরা আমাদের প্রাক্তনীরা বিভিন্ন গণ আন্দোলন শ্রমিক আন্দোলন কৃষক ক্ষেত মজুর আন্দোলন আন্দোলনের নেতৃত্ব কর্মীরা এবং এই রেজিনগর এই এলাকার যে সমস্ত সাধারণ মানুষ আজকে আমাদের এই সভাতে উপস্থিত হয়েছে। সকাল থেকে রক্তদান শিবির চলেছে এবং একটা ক্যালেন্ডার আমরা এখানে প্রকাশ করেছি। সারাদিন ধরে আজকে এই বছরের দ্বিতীয় রক্তদান শিবির ক্যালেন্ডার অনুযায়ী সেখানে 53 জন রক্ত দিয়েছেন। এ রক্ত কোথায় যায়? এ রক্ত সরকারি हॉस्पिटल যায়। কেন যায়? किसी का एक्सीडेंट हो जाता है, कोई बीमार पड़ता है, अरे गोटा भारतवर्षे प्रतिदिन অপুষ্টির জন্য না খেতে পাওয়ার জন্য বা আজকাল যে কোনো অপারেশন হচ্ছে যা এমনকি যদি বাচ্চা ডেলিভারি হতে যাচ্ছে তাহলেও রক্তের প্রয়োজন পড়ছে। কেন? কারণ শরীর নিতে পারছে না। যেকোনো একটু ছোটখাটো রোগ অসুখ অপারেশনে রক্তের প্রয়োজন পড়ছে। কেন? কারণ আমরা যা খাচ্ছি, আমরা যা খেতে পাচ্ছি তা আমাদের শরীর বিভিন্ন রোগ এবং যে কোনো দুর্ঘটনা বা সমস্যাকে মোকাবিলা করার মতন আমাদের শরীরে সেই শক্তি, সেই ক্ষমতা, সেই রোগ প্রতিরোধক ক্ষমতা জন্মাচ্ছে না। যখন বামফ্রন্টের সরকার ছিল তখনও করতো। গোটা পশ্চিমবঙ্গে যদি প্রতিদিন 100 ইউনিটের ব্লাডের প্রয়োজন হতো, সেদিনও ছাত্র যুবরা গোটা পশ্চিমবঙ্গের বুকে 87 ইউনিটের ব্লাডের যোগান দিত। और आज सरकारी हॉस्पिटलों में अगर ब्लड का क्राइसिस होता है तो ब्लड बैंक से पहला फोन आता है एसएफआई और डीवाईएफआई ऑफिस पर, কারণ ওরা জানে যে ওদের রক্ত দিতে গেলে বিরিয়ানির প্যাকেট বা মোবাইলের প্রয়োজন পড়ে না। এ সামাজিক দায়বদ্ধতা। তাই যে 53 জনের রক্তদান করলেন আমরা তাদেরকে লাল জানাচ্ছি। আমরা লাল জানাচ্ছি রেজিনগর লোকাল কমিটি। আমরা আশা করব গোটা বছরে রেজিনগর লোকাল কমিটি যাতে আরো রক্তদানের শিবির আয়োজন করে এবং তারা তাকে রক্তদান করার একটা তালিকা রেডি করে রাখে। रात को, दोपहर को, सुबह को, शाम को अगर किसी को जरूरत पड़े तो रक्तदान शिविरेर प्रयोजन ना हले আমরা যাতে দৌড়ে গিয়ে হসপিটালে কোথাও রক্ত দিতে পারি। কিন্তু মুর্শিদাবাদে গোটা জেলাতে রেজিনগরে সরকারি হসপিটাল হেলথ সেন্টারের ব্যবস্থা কি আছে? এখানে সেই ধরনের হসপিটাল হেলথ সেন্টারগুলোর অবস্থা এই যে এত টাকা খরচা হচ্ছে, 1,92,000 কোটি টাকা ধার ছিল পশ্চিমবঙ্গের মাথায়। যখন বামফ্রন্টের সরকারটা চলে গেল তখন। और आज पश्चिम बंगाल का मुख्यमंत्री ममता बनर्जी के टाइम में 6 लाख कोटी টাকা ধার আছে। এই ধারে নতুন করে গোটা মুর্শিদাবাদ জেলাতে কটা ব্লাড ব্যাংক তৈরি হলো। প্রতিদিন বিজ্ঞানের অগ্রগতি ঘটছে, ডেঙ্গু হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, তার সাথে প্রতিদিন নানান বিষয় রক্তের প্রয়োজন হচ্ছে। অথচ বিজ্ঞানের অগ্রগতিতে বিজ্ঞান বলছে যে একটা রক্তকে 3-4 ভাগে ভাগ করা যায়, 3-4টে রোগীকে দেওয়া যায়। দূরে দাঁড়িয়ে যে আমাদের মা বোনেরা দিদিরা আমাদের কথা শুনছেন, आईसीडीएस का कोई भी दीदी अगर घर आए, आंगनबाड़ी, स्कूलेर मास्टर उठाए, दीदीमुड़ी, हेल्थ सेंटर, डॉक्टर, কাউকে কি জিজ্ঞেস করবে যে এত 6 লক্ষ কোটি টাকা গোটা পশ্চিমবঙ্গের মানুষের মাথায় ধার হয়েছে,
আর আমার গ্যাস, আমার উনুন, আমার কয়লা, আমার হোটেল তুমি জোগাড় করে দাও, আমি খেতে চাই। গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বেকার ছাত্র যুবদের সাথে গোটা সাধারণ মানুষ চাইছে যে আমাকে একটা রোজগার করার জায়গা দাও, একটা গায়ে বছরে খেতে সব পথে মাথা উঁচু করে নিজের পরিবার, নিজের পেট চালানোর মতন একটা রোজগার করার জায়গা দাও। অন্তত পক্ষে এই মাঠে যারা উপস্থিত আছেন তারা এটা চান। যারা এটা চায় না তারা আজও তৃণমূলের পার্টি অফিসের বাইরে ঘুরঘুর করছে। যারা খেতে চায় না, অন্যের লুটে খেতে চায়, এদের বিরুদ্ধে আমাদের লড়াই। ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটি ক্যালেন্ডার করে আপনাদের সামনে গাজীনগর থেকে গোটা রাজ্যের কাছে বার্তা দিল যে আমরা এবছর 44টা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। क्यों? पैसा मिलेगा? पैसा मिलता नहीं। कोरोना समय भूले गए ब्लड डोनेशन করা যাবে না, কেন যাবে না? হসপিটাল বন্ধ, নার্সিং হোমগুলো বন্ধ, চেম্বারগুলো বন্ধ, মানুষ একটু ট্রিটমেন্টের জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আপনি ব্লাড ডোনেশন করতে দিচ্ছিলেন না, বললো শুধুমাত্র পুলিশ ব্লাড ডোনেশন ক্যাম্প করবে। পয়সা কত পাবে? এসএফআই, ডিওয়াইএফআই, ব্লাড অর্গানাইজেশন, অন্য কোনো সংগঠন ব্লাড ডোনেশন করলে তারা 25 থেকে 50 টাকা পাবে, আর পুলিশ ব্লাড ডোনেশন করলে 100 টাকা পাবে। কেন? না, ওদের ফল মজুদের বেশি দরকার। এসএফআই, ডিওয়াইএফআই সমেত বিভিন্ন ছাত্র যুব আর ক্লাব সংগঠনে তাদের পয়সার দরকার নেই। কেন? কারণ ভুড়ি ফুলিয়ে পেট মোটা করে লোকের কাছে ডান্ডা দেখিয়ে পুলিশের পয়সা আদায় করতে গেলে একটা মানুষ চেহারা চাই, তার জন্য না। আসলে গোটা রাজ্য জুড়ে ব্লাড ব্যাংকেও দালালি করছে আর কমিশন খাচ্ছে, আর সেই রক্তকে পাচার করে দিচ্ছে এ রাজ্যের সরকার। তাই যাতে আপনি ব্লাড ডোনেশন করে সরকারি হসপিটালের ব্লাড ব্যাংকের সাথে দরকষাকষি না করতে পারেন, আপনার অধিকার না জমাতে পারেন, তাই একটা সময় এরা ঠিক করলো যে সবাইকে ব্লাড দেওয়ার দরকার নেই। কিন্তু আর চাইবো 21,000 মদের দোকানের মতন 21,000 রক্তের দোকান খোলা যায় না। রক্ত নিতে গেলে ক্যাম্পেরই আর শিবিরেরই তাদের কাছে ভরসা করতে হয়, তাই রক্তদান শিবিরকে বন্ধ করতে পারলো না। আপনাদের কাছে একটা কথা আমরা কেন বলছি, রক্তদান শিবির অন্তত পক্ষে যেখানে মুসলিম মানুষেরা বেশি আছে, বসবাস করেন, সেখানে একটা রক্তদান শিবিরের যা গ্রহণযোগ্যতা, সেখানে একটা রক্তদান শিবির করার তার যা মর্যাদা, তার যা মান, তার যা চেতনাগত জায়গা, তার যা প্রয়োজনীয়তা, তাই গোটা ভারতবর্ষের বুকে হাজারো বার স্বীকৃতি লাভ করেছে যে প্রয়োজনীয়তা। তাই ডিওয়াইএফআই শুধুমাত্র রক্তদান শিবির করবে বলে এখানে মঞ্চ খাটাই না। ডিওয়াইএফআই সারা বছর ধরে শুধুমাত্র কয়েকটা লোকাল কমিটিতে 44টা রক্তদান শিবির, এছাড়া অসংখ্য ইউনিট কমিটিতে রক্তদান শিবির করবে। এটা আপনাদের কাছে শুধু জানানোর জন্য আর নিজেদের পিঠ চাপড়ে নিজেদের ঢাক বাজানোর জন্য এখানে আমাদেরকে ডাকেনি। আপনাদের কাছে আমাদের কয়েকটা কথা পরিষ্কার করে দেওয়ার জন্য ডাকতে এসেছে যে রক্তের প্রয়োজন হয় যদি আমার শরীরে পুষ্টি না থাকে তবে রক্ত দিতে পারে তারাই যার শরীরে পুষ্টি আছে সে দিতে পারে। তাই গোটা ভারতবর্ষে, গোটা দুনিয়াতে যতগুলো দেশ আছে, সেই দেশগুলোর মধ্যে ভারতবর্ষ কতটা খেতে পায়, কতটা খেতে পায় না, যেটাকে খিদের সূচক বলে, সেখানে ভারতবর্ষের নাম্বার ছিল 107 নম্বরে, ওটাও নেমে गए 111 नंबर। इस देश का प्रधानमंत्री मोदी जी वो बोलते थे कि पाकिस्तान को घर में घुसकर मारेंगे, वो पाकिस्तान भी भरपेट खाना खाकर रात को सोने जाता है, और गोटा पश्चिमबंग गोटा भारतवर्षের মানুষেরা আজকে 4 বেলা পেট পুরে খেতেও পারছে না। তাই এখানে রক্তের প্রয়োজন প্রতিটা হসপিটালে, প্রতিটা ব্লাড ব্যাংকে প্রতিদিন বাড়ছে। তাহলে সেই জায়গাতে রক্তের প্রয়োজন কতটা বেশি? কে দেবে রক্ত? 53 জন রক্তদান করেছে, জিজ্ঞেস করুন কটা মেয়ে রক্ত দিয়েছে? কটা মেয়েদেরকে রক্ত দিতে বলুন। যে রক্তদান করার আগে ডাক্তার বাবুরা বসে থাকবে, তারা বলবে তোমার ওজন কম, তারা বলবে তোমার বাচ্চা আছে দুধ খায়, তুমি রক্ত দিতে পারবে না।
তাই নেই আপনারা আমরা যারা আজকে আমরা এই মাঠে এই মঞ্চে দাঁড়িয়ে আছি, তাই নেই যে তৃণমূলের লোকগুলো এখানে ভোট করতে দিল না তারা, তাই নেই এখানকার বিধায়কের, তাই নেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তাই নেই কালকে যারা প্রশাসনিক মিটিং করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসবে, রাজ্যের সরকারের পক্ষ থেকে আসবে তাদের। কিন্তু এত ছোট কথা, এত ক্ষুদ্র কথা তারা এই মঞ্চে দাঁড়িয়ে বলতে পারবে? क्योंकि वो लोग सच से डरते हैं। প্রতিদিন আমাদের আজকের এই সভাতে এই মঞ্চে এই মাঠে এখন উপস্থিত হয়েছে কমরেড রামচন্দ্র লোক, গণ আন্দোলনের নেতৃত্ব, আমাদের সংগঠনের রাজ্যের প্রাক্তন সম্পাদক কমরেড জাহির মোল্লা। আমি ওনাদের দুজনকেই আমাদের মঞ্চে আসতে অনুরোধ করছি, যারা প্রতিদিন আমাদের লড়াইয়ে রাস্তা ঠিক করে দেওয়ার জন্য আমাদেরকে শেখায়। কেন ভয় পায় ওরা সত্যি কথা বলতে? क्योंकि छल कपट का समय में सच बात बोलना भी एक क्रांतिकारी का काम है। क्रांतिकारी मतलब विप्लवी। রক্তদান মানে শুধু রক্তদান নয়, রক্তদান মানে হচ্ছে সামাজিক দায়বদ্ধতা, রক্তদান মানে হচ্ছে একটা আন্দোলন, রক্তদান মানে হচ্ছে লড়াই, রক্তদান মানে হচ্ছে ব্লাড ব্যাংকে রক্তের দালালির বিরুদ্ধে লড়াই করে যাওয়া, রক্তদান মানে হচ্ছে মুসলিম আদিবাসী শিডিউল কাস্ট সেই পাড়াগুলোতে যাতে সবাই পেট পুড়ে খাওয়ার জন্য সব পথে রোজগার করতে পারে তাই লড়াই। রক্তদান মানে হচ্ছে আমার বাড়ির মেয়েগুলো যেগুলো পোয়াতি হয়ে গিয়ে বাচ্চা যখন জন্মায় তখন মরে যায় তাদের বাঁচার অধিকার। রক্তদান মানে হচ্ছে এই গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যে ওষুধপত্রে দাম বেড়ে যাচ্ছে তার দাম কমানোর লড়াই। রক্তদান মানে হচ্ছে এই গোটা পশ্চিমবঙ্গের বুকে সরকারি হসপিটালগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে হসপিটালে ব্লাডের সব থেকে বেশি তোমরা ব্যাংক মজুদ রাখো, কারণ প্রতিদিন এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষে গরিব খেটে খাওয়া রোগগ্রস্ত মানুষের সংখ্যা বাড়ছে। তাই শুধুমাত্র আমাদের ভাষণ শুনতে আপনাদেরকে আমরা ডাকিনি, আমরা আপনাদেরকে ডাকছি এই লড়াইয়ে সামিল হবার জন্য। তাই শুধুমাত্র যারা রক্ত দিলেন তারা নয়, যারা আমাদেরকে দেওয়াল লিখন করতে দিয়েছেন, পোস্টার ছাপাতে দিয়েছেন, যারা আমাদের রক্তদান শিবিরকে করার জন্য 5টা টাকা দিয়েছেন, যারা আমাদের রক্তদান শিবিরকে সফল করার জন্য যে ডেকোরেটররা এখানে মঞ্চ তৈরি করে দিয়েছেন। আরে পয়সা লিখো তো বহুত লোক বহুত কাম করতা है। আরে পয়সা নিয়ে তো অনুব্রত তার যে বডিগার্ড ছিল, গাড়ি চালক ছিল, সেও তো বড় লোক হয়ে গেল। পয়সা নিয়ে তো জ্যোতিপ্রিয় মল্লিকে ডান হাত বা হাত বাকিপুররা গোটা পশ্চিমবঙ্গের রেশন দোকানের সঙ্গে তারা দুর্নীতি করে বড় লোক হয়ে গেল। কিন্তু পয়সা নিয়ে একটা মঞ্চ তৈরি করে দিয়ে এই লড়াইয়ের কথা আপনাদের কাছে নিয়ে যাওয়ার জন্য যারা করেছেন আসলে তারা সাহসিকতার কাজ করেছেন। তাই যারা মাইকম্যান আছে, যারা ডেকোরেটরসের কাজ করছেন, আমরা আপনাদেরকেও সেলাম জানাচ্ছি, কারণ এই পশ্চিমবঙ্গে আপনাদের উপরেও আক্রমণ চলেছে। ওদেরকে মঞ্চ দিবি না, ওদেরকে মাইক দিবি না। আজকে বিশেষ দিনে রক্তদানের শিবির। আজকের দিন में 1948 সালে গান্ধীজিকে খুন করে দিয়েছিলেন দেশের জনক, জাতির জনক। গান্ধীজিকে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা বলেছিলেন। দেশ ভাগ হয়ে গেল, হিন্দু মুসলিমে দাঙ্গা হলো, পাকিস্তান সৃষ্টি হলো, এদেশে যারা বিজেপি, এদেশে আজকে যারা বিজেপি, এতদিন যারা আরএসএস এর নামে এই দেশটাকে চালাতো, তারা খুন করলো গডসেকে পাঠিয়ে, নাথুরাম গডসে। যে নাথুরাম গডসেকে নিয়ে উত্তর প্রদেশের সাক্ষী মহারাজ সংসদ এমপি উত্তর প্রদেশে গিয়ে গডসের নামে মন্দির বানান। 30 জানুয়ারি যখন মুর্শিদাবাদ জেলা কৃষ্ণনগর লোকাল কমিটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করছে, একটা বা দুটো বছর আগে উত্তর প্রদেশে গান্ধীজির ছবিতে গুলি করে বিজেপির এমপিরা, বিজেপির এমএলএরা তারা এই দিনটাকে সেলিব্রেট করবে। 1948 সালে ফেব্রুয়ারি মাসে
14 ফেব্রুয়ারি দেশের সরকার, তৎকালীন কংগ্রেস সরকার বলল আরএসএস কে ব্যান করে দিতে হবে। শুধু সাবরকার মুখলেখা দেয়নি যে আমি ব্রিটিশদের পা থেকে বেঁচে থাকবো, আরএসএস মুখলেখা দিল, বললো আমাকে ব্যান করো, আমাকে রাস্তায় নামতে দাও, কাজ করতে দাও। বললো তুমি গান্ধীকে খুন করেছো, প্রকাশ্যে গুলি করলে। গান্ধীকে খুন করে দেওয়ার মানে হলো এই দেশকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য তোমরা মুসলিমদেরকে আবার তাদেরকে কেটে দেওয়ার জন্য, তাদের ঘর জ্বালিয়ে দেওয়ার জন্য তোমরা এই লড়াইটা করতে চাইছো। তোমরা বিপজ্জনক এই দেশের মাটির জন্য, তাই তোমাদেরকে ব্যান করে দেওয়া হলো, তোমাদেরকে একটা ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে দেওয়া হলো। আরএসএস বেরিয়ে এসে চিঠি লিখবে দেশের সরকার, যে আমি ক্ষমা চাইছি, আমাকে ব্যান করো না। বলো তাহলে লেখো তুমি কোনোদিন রাজনৈতিক কাজকর্ম করবে না, তুমি কোনোদিন পার্টি করবে না, তুমি কোনোদিন ভোটে দাঁড়াবে না, তুমি কোনোদিন রাজনৈতিক কোনো মঞ্চে দাঁড়িয়ে কথাবার্তা বলবে না। মোহন ভাগবত, গোলওয়ালকর, সাবরকর এরা মুখলেখা দিল, বললো আমি কোনোদিন পার্টি করবো না, ভোটে দাঁড়াবো না, আমাকে ঘরের তালা খুলে দাও, আমি একটু বাইরে বেরোতে চাই। গোটা দেশ বললো ঠিক আছে, এদের উপরে ব্যান তুলে দাও। আজ আরএসএস রাজনীতি করছে না, আজ আরএসএস বিজেপিকে সাথে রেখে ভোটে দাঁড়াচ্ছে না। আজ যে আরএসএস গান্ধীজিকে খুন করে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নিয়ে একজনকে আরেকজনের বিরুদ্ধে তরোয়াল নিয়ে আর আগুন নিয়ে মশাল নিয়ে ছুটে বেড়ানো করাচ্ছে, সেই আরএসএস আজকে পার্টি পলিটিক্সে যুক্ত হচ্ছে না। কি করে হচ্ছে? কারণ বিজেপি আরএসএস কে নিয়ে পথ চলছে। পশ্চিমবঙ্গে मुख्यमंत्री ममता बनर्जी आगामीकाल आसबे, अगर कोई मीडिया सुन रहा है तो उस मीडिया से हम लोग विनती करेंगे, निवेदन करेंगे, আমরা তাদেরকে রিকোয়েস্ট করছি যে জান দিয়ে জিজ্ঞেস করুন মমতা ব্যানার্জিকে, তৃণমূলের পার্টিকে, এখানকার বিধায়ক হুমায়ুন কবিরকে, যে তৃণমূলের জোড়া ফুলটা কারা ঠিক করে দিয়েছিল। টিএমসি তৃণমূল কংগ্রেস পার্টিটার নাম কারা ঠিক করে দিয়েছিল। কংগ্রেস থেকে বেরিয়ে যখন তৃণমূল পার্টিরা এলো, তখন একটা রাজনৈতিক দল হিসেবে একে গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের মাটিতে এই পার্টিটা তৈরি করার জন্য ইট কে পেতে দিয়েছিল আরএসএস। যে আরএসএস আজকে বিজেপিকে পরিচালনা করছে, সেই আরএসএসই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে তারা এখানে জন্ম দিয়েছিল। মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএস এর দুর্গা, প্রকাশ্যে ঘোষণা করেছে। মোহন ভাগবত কি বলছেন আপনার পাশের জেলা নদিয়া, কি বলছেন তিনি? তার কথা রেজিনগরের একজন সাধারণ ভোটারের কথা কেন আলাদা হয়ে যাচ্ছে শুধু মুসলমান আর হিন্দু বলে? মোহন ভাগবত বলছেন যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র ছিল না 2011 আগে, मतलब बाई महाराज के सरकार के टाइम पर বামফ্রন্টের সরকারের সময় পশ্চিমবঙ্গে গণতন্ত্র ছিল না। আর পশ্চিমবঙ্গে গণতন্ত্র এসেছে কেন? কারণ এখানে আরএসএস এর ক্যাম্প তৈরি করা যাচ্ছে, স্কুল তৈরি করা যাচ্ছে। কি শেখানো হয় আরএসএস এর ক্যাম্পে, আরএসএস এর স্কুলে? লাঠি খেলা, তলোয়ার খেলা, ছোড়া ছুরি দিয়ে খেলানো। কি শেখানো হয়? ভারতবর্ষের জাতীয় পতাকা আমার পতাকা নয়। কি শেখানো হয়? শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থাকে আজকেও রেজিনগরের গাছ কলেজটা মাঠ পড়ে আছে, টাকা পড়ে আছে। মমতা ব্যানার্জি 2011 থেকে পর্যন্ত আজ পর্যন্ত
এইটা যে মমতা ব্যানার্জিটা তৈরি করেছে, আর মমতা ব্যানার্জির রাজত্বে গোটা পশ্চিমবঙ্গের নদীয়াতে শুধুমাত্র শয়ে শয়ে আরএসএস এর ক্যাম্প চলছে। আর রেজিনগরের একজন ভোটার কি বলছে, বলছে রেজিনগরের গণতন্ত্র নেই, আমি আমার পছন্দ মতো ক্যান্ডিডেটকে ভোটও দিতে পারি না, আমার পছন্দ মতো আমি একজন ভোটে দাঁড়াতেও পারি না, যদি তৃণমূল নাও মারে তো বিডিও আর ব্যালট থাকা পুলিশগুলো পর্যন্ত আমাদেরকে ভোট দিতে দেয় না আর ভোটে দাঁড়াতে দেয় না। তাহলে বিডিও বলছে, মোহন ভাগবত বলছে, আরএসএস বলছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে, আর রেজিনগরের একজন সাধারণ মানুষ বলছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। তাহলে পশ্চিমবঙ্গটা তৃণমূল कांग्रेस जो खुद को मुसलमानों का हिमायतगार बोलते हैं, যারা নিজেকে বলে যে আমি মুসলমানদের জন্য, তারা এই গোটা পশ্চিমবঙ্গটাকে কাদের জন্য ছেড়ে দিল? তারা এই গোটা পশ্চিমবঙ্গটাকে আরএসএস এর জন্য, বিজেপির জন্য, দাঙ্গার জন্য ছেড়ে দিল। ছেড়ে কি করলো? রেজিনগর জুট পার্ক 187.3 একর জমি, কত কাঠাতে, কত বিঘাতে, কত একর কি হয় আমাদের বাপমারা দাঁড়িয়ে আছে সবাই জানে। 187.3 একর জমি বামফ্রন্টের সরকার রামচন্দ্র গোমরা যখন পার্লামেন্টে বিধানসভাতে লাল ঝান্ডাটা যখন ছিল, তখন এই রেজিনগরের এই এলাকাতে গবেষণা হবে। গবেষণা কি গবেষণা করবে? পাটের বস্তায় টুকরো থাকে, থাকে তো পাটের বস্তাতে চিনি লোড করা যাবে যদি মিহি বাঁধন না হয়? যাবে? যাবে না। লাল ঝান্ডার দোষ কি ছিল? লাল ঝান্ডার দোষ সেটাই ছিল যে ওরা বিধানসভাতে পার্লামেন্টে ঝগড়াঝাটি করে বলল যে রেজিনগরে যেখানে পাট চাষ হয় গঙ্গার তীরে, সেখানে 187.3 একর জমি আমরা নিচ্ছি, সেখানে 169টা প্লট আর 4টা বড় বড় পুকুর দিঘির মতো থাকবে, যেখানে গবেষণা হবে যে পাট দিয়ে আপাতত মিহি বাঁধনে বস্তা বানানো যায়, ব্যাগ বানানো যায়, আর ভিতরে একটা প্লাস্টিকের লেমিনেটেড কোটের একটা জায়গা দেওয়া যায়, যাতে পলাশিতে যে সুগার মিলটা আছে সেই সুগার মিলের চিনিটা যখন উৎপাদিত হবে, মানে যখন প্রোডাকশন হবে, চিনিটা যখন বেরোবে, তখন এখানকার যারা পাট চাষিরা আছে তারা ওই 187 একর জমিতে, যেখানে 4টা দিঘি থাকবে, 169টা প্লট থাকবে, সেখানে বস্তা তৈরি হবে। আর কত বস্তা আরো আন্তর্জাতিক বাজারে, গোটা দুনিয়ার বাজারে বিক্রি হতে পারে, পার্লামেন্টে গিয়ে চেঁচাতে পারে, বিধানসভাতে গিয়ে লাল ঝান্ডাটা চেঁচাতে পারে। আর এখানকার যারা পাট চাষি, তাদের পাটগুলো বেশি দামে বিক্রি হয়। আর বিক্রি হয়ে কি হবে? সেখানে এখানে আমাদের বাড়ির ছেলেপুলেরা লেখাপড়া শিখে বড় হয়ে সরকারি পয়সায় তারা গবেষণা করবে। বামপন্থী সরকার, আমাদের পার্টির নেতারা, আমাদের বামপন্থীরা কয়লা চুরি করতে শেখেনি। বামপন্থী নেতারা, এমএলএ, এমপিরা তারা গরুর লেজ ধরে বর্ডার পার করা শেখেনি। বামপন্থী নেতারা রেশনের চাল চুরি করে জেলের লাল ভাত খেতে শেখেনি। বামপন্থী নেতারা তোমাকে মাস্টারের চাকরি দিয়ে দেবো বলে 5 লাখ টাকা বাপের কিডনি বিক্রি করে এনে দাও, আমি আমার পকেটে ভরে নেব, এইটা শেখেনি। বামপন্থী কর্মীরা, নেতারা, এমএলএরা, এমপিরা ভোট পেয়ে রেজিনগরে জুটের গবেষণা কেন্দ্র বানানোর জন্য কাজ করেছিল, যাতে রেজিনগরের গরিব বাপকাকাদের বেটারা, বেটিরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে না চলে যায়, রেজিনগরেই কাজ পায়। আর যারা এই রেজিনগরের পাট চাষিদের, তাদের উৎপাদিত পাট গোটা আন্তর্জাতিক বাজারে অন্য দেশে বিক্রি করতে পারে, আর তার জন্য পার্লামেন্টের ভেতরে আর বিধানসভার ভেতরে গলা ফাটাতে পারে। এটা পাপ ছিল বামপন্থীদের। কি হবে? 187.3 একর জমি
পাত্র বান্ধবীকে নিয়ে পুষ্টি নষ্টি করার জন্য খামার বাড়ি তৈরি হয়। কি হবে রেজিনগরের জমি? সেই জমি প্রমোটাররা আজকে দালালি করে বেচে দেবে। কি হবে রেজিনগরের জুট পার্কের 4টা দিঘির পুকুরগুলোকে বুঝিয়ে দিয়ে আর সেখানে আম্বানি আদানিরা নিজেদের গোডাউন বানাবে? তাহলে এখানকার চাষিদের, ক্ষেত মজুরদের, এখানকার সবজি বিক্রেতা, এখানকার পাট চাষি, এখানকার ধান চাষি, এখানকার আলু চাষিদের কি হবে? তাদের ছেলেপুলেগুলো কোথায় পড়তে যাবে? তাদের ছেলেপুলেগুলো কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু লেখাপড়া করে রেজিনগরে ফিরবে নাকি পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাবে? তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প করে আমরা শুধু দুপুরবেলা খিচুড়ি খেয়ে নিয়ে কে কত ভালো ভাষণ দিতে পারি। আজকে 30শে জানুয়ারি গান্ধীজির মৃত্যু দিনে সম্প্রীতি দিবসে আমরা আপনাদের গান গ্রহণ করতে আছি, আমরা আপনাদেরকে ডাকতে এসেছি। বুকের পাটা নিয়ে, কোমরের মাজা নিয়ে, মেরুদণ্ড শক্ত করে যদি আনিসের বাপ সালেম খানের মতন দাঁড়িয়ে থাকতে পারেন রাস্তায়, আসুন, আমরা আপনাদের হাত ছেড়ে যাব না। যদি চান লুটেরাদের বিরুদ্ধে, ডাকাতদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে দেখে নেবার মানসিকতা নিয়ে যদি লড়তে চান, আসুন, পাশ ফিরে তাকাবেন, আমাদেরকে পাবেন। আমাদের দূরে যে মা বোনেরা দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, আপনাদের কাছে আমাদের আবেদন, মেয়ে হিসাবে নয়, যদি মানুষ হিসাবে বাঁচতে চান, আসুন রাস্তার লড়াইয়ে, রাস্তায় ঝান্ডা কাঁধে দাঁড়ান। আপনার আগে যদি মাথা ফাটে তো আমাদের ফাটবে, তারপরে আপনাদের ফাটবে। আর এখানকার ছাত্র যুবক যারা আজকে এসেছেন এই মাঠে মাঠ ভরানোর জন্য নয়, আগামী দিনের লড়াইয়ের শপথ নিতে, তোমাদের কাছে আমাদের আবেদন, ভবিষ্যতে যদি তোমার হয় এই লড়াইটা তোমাকেই জিতে নিতে হবে। তার জন্য যত দূর যেতে হয় ডিওয়াইএফআই তোমাদের সাথে আছে। আমাদের দরজা তোমাদের জন্য খোলা রইল। এই দরজা দিয়ে এসে গোটা ভারতবর্ষকে, গোটা রাজ্যকে আর রেজিনগরকে বাঁচানোর লড়াইয়ে আসার জন্য আজকে 30শে জানুয়ারি সম্প্রীতি দিবসে এই রক্তদান শিবিরের বার্ষিক ক্যালেন্ডারের যে প্রকাশ্য সমাবেশ, সেই সমাবেশে তোমাদের দিকে হাত বাড়িয়ে বাড়ানো আমাদের রইল। আমরা অপেক্ষা থাকবো গোটা রেজিনগরের মানুষের কাছে যে সামনের ভোটে কারা পাপের পেটার মতন দাঁড়িয়ে থাকছে আর কারা কুলাঙ্গারের মতন মুখ লুকিয়ে ঘরে দরজা বন্ধ করে তৃণমূল বিজেপির দালালি করছে। তার ছাঁকনিতে তোমাদেরকে, আমাদেরকে, নিজেদেরকে সামিল করা আর আলাদা করার লড়াইয়ে আসুন। দেখা হবে আরো এক বড় লড়াইয়ের মাঠে। ইনকালাব জিন্দাবাদ, জুবাইর।